ভুলেও জিমিনকে কিছু বলতে যাস না, আমি আসছি। শিখা দ্রুত বেরিয়ে পড়েছে। এদিকে তে জঙ্কুকের আড়াল থেকে বের হয়ে জিজ্ঞাসা করলো, ভাইয়া কোথায়? চলে গেছে। কেন? সেটা আমি কিভাবে বলবো? তোর ভাইকে গিয়ে জিজ্ঞাসা কর। দেয়ালের রংটা এভাবে নষ্ট করলেন কেন? আমি ইচ্ছে করে করছি নাকি? তোর চুল বাঁচাতেই তো করেছি। এখন এখানটায় কিভাবে রং করব? জঙ্কুক তার হাতের কবজি শক্ত করে ধরে টেনে নিয়ে রঙের বক্সে চুবিয়ে সঙ্গে সঙ্গে দেয়ালে ছাপ দিল। যেখানে জঙ্কুকের হাতটা রেখেছিল ঠিক সেখানেই। আপনি এমন করলেন কেন? কি ডিজাইন করবি সেটা তো ভেবে পাচ্ছিস না, তাই করলাম। আমি কিন্তু সম্পূর্ণ দেয়ালটা নষ্ট করে ফেলবো। একদিনের জন্য রুমটাকে দিয়ে দিয়েছি, সাজাবি নাকি নষ্ট করবি পুরোটাই তোর ওপর। আমি কিছুই বলবো না। মাঝখানে হাতের ছাপটার কারণে কি পচা লাগছে? আপনি এমনটা না করলেও পারতেন। তুই তোর কাজ শেষ কর, তারপর দেখিস কত সুন্দর লাগে। দেয়াল জুড়ে এত সুন্দর পেন্টিং থাকবে, আর তাতে ডিজাইনারের হাতে ছাপ থাকবে না তা কি করে হয়? ছাপটার নিচে তোর নামটাও লিখে দিস। বাসার মানুষ দেখলে কি ভাববে? বাসার মানুষ যখন জিজ্ঞাসা করবে এই ডিজাইন কে করেছে, তখন আমি কি বলবো? সারা পাড়া পেতনিটা ডিজাইন করে দিয়ে গেছে, নাকি আমার কাল্পনিক বউটা এসে করেছে? কথায় কথায় বউ বউ করবেন না, আমি কিন্তু বড় আব্বুকে বলে দিব। কি বলবি? বলবো আপনি সারাদিন বউ বউ করেন, অথচ বিয়ের কথা বললে ভাব নেন। আপনাকে ডক্টর দেখাতে হবে। তুই কি আমাকে ইনডাইরেক্টলি পাগল বললি? মুখের উপর কিভাবে বলবো? জাঙ্কুক এক পা এগোচ্ছে, তে পেছাতে পেছাতে বলল, এমন করলে আমি কিন্তু চিৎকার করব। কর চিৎকার, কাকে ডাকবি ডাক, দেখি তোকে কে বাঁচায়। আম্মু বাঁচাও! ছি, তে যেভাবে মামুনিকে ডাকছিস, মামুনি ভাববে আমি তোকে ছি। সরি, তোকে আর ডিস্টার্ব করবো না, তুই তোর কাজ শেষ কর। বলে জঙ্কুক টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেছে। অন্যদিকে সুগা ভার্সিটিতে এসে তার বন্ধুকে জিজ্ঞাসা করলো, জিমিন কোথায়? আমাদের কাজটা আগে শেষ করে আসি, চল। জিমিনের সাথে আগে দেখা করব, তারপর তোদের ব্যাপারটা ভেবে দেখবো। দুইটা মেয়ের সাথে ওইদিকে গেল দেখলাম। সুগা বন্ধুর দেখানো পথে গিয়ে জিমিনের পিছনে বাইক থামিয়ে ঘন ঘন হর্ন দিতে লাগলো। এক প্রকার বিরক্ত হয়ে জিমিন পেছন ফিরতেই সুগা জিমিনকে ডাকলো, এদিকে এসো। জি বলুন। ফোন দিলে ফোন রিসিভ করার প্রয়োজন মনে করো না, ইদানিং ফোন বন্ধ রেখেছো, সমস্যা কি? আমার ফোন নষ্ট হয়ে গেছে, নতুন ফোন কিনতে হবে। আব্বু বলেছে আগামী সপ্তাহে ফোন কিনে দিবে। ও আচ্ছা, আর কোনো কারণ নেই তো? আর কি কারণ থাকবে? ভাইয়া যখন অ্যাক্সিডেন্ট করেছিল তখন তোমাকে রাগে উল্টাপাল্টা কথা বলছিলাম, তার জন্য দুঃখিত। ভাইয়ার রক্তাক্ত দেহ দেখে আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, তাই বুঝে না বুঝে তোমার সাথে রাগ দেখিয়েছি। কোনো ব্যাপার না, আমি কিছু মনে করিনি। আপনার জায়গায় আমি থাকলে হয়তো এভাবেই রিয়েক্ট করতাম, নয়তো আরো বেশি রিয়েক্ট করতাম। আই এম সরি জিমিন। এত ফর্মালিটি করতে হবে না, আমি সত্যি কিছু মনে করিনি। জঙ্কুক ভাইয়া আর তুই কেমন আছে? দুজনেই আলহামদুলিল্লাহ ভালো আছে। একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ অবশ্যই। আপনি বোগামার তামিমকে কি করেছিলেন? কেন, কোনো সমস্যা? না, ওরা অনেকদিন ভার্সিটিতে আসেনি, এখন আসলে অনেক চুপচাপ হয়ে গেছে, তাই বলেছি। ও আচ্ছা, এসব কোনো বিষয় না। আমি বেশি কিছু করিনি, আমার জায়গায় ভাইয়া থাকলে ওদের আর কোনোদিন দেখতেও পারতা না। যাই হোক, ভার্সিটিতে কেউ তোমাকে ডিস্টার্ব করে? ডিস্টার্ব করলেও তো আপনাকে বলবো না। না। যদি মনে করো আমাকে না বললে আমি কিছুই জানতে পারবো না, তাহলে এটা তোমার ভুল ধারণা। তুমি নিজে থেকে জানালে তোমারই ভালো হবে। এখন আসি। যেতে বলছি তোমায়। আমার তাড়া আছে। কেন, কেউ অপেক্ষা করছে? মানে? কিছু না। ভার্সিটিতে পরশুদিন প্রোগ্রাম আছে, কষ্ট করে থেকে জানিয়ে দিয়েন। ঠিক আছে, এখন চলো। কোথায়? তোমাকে কিছু খাওয়াবো। আমি আজ কিছু খাবো না, অন্য কোনো দিন আমি আপনাদেরকে খাওয়াবো। সেটা পরে দেখা যাবে। তুমি যদি আমার সাথে এখন না যাও, তাহলে আমি ধরে নেব তুমি আমার উপর রেগে আছো। আমি সত্যি রেগে নেই, বিশ্বাস করুন। মানলাম, এবং বিশ্বাসও করলাম, এখন চলো। জিমিনের ইচ্ছে না থাকা সত্ত্বেও সুগার সঙ্গে যেতে হয়। জাঙ্কুকের অসুস্থতার পর থেকে তে বোগামদের সাথে ভুলেও কথা বলে না, রেগুলার ভার্সিটিতেও যায় না। বাড়ির কেউ কিছু বললে শরীর খারাপ, মন খারাপ এসব বলে নানান বাহানা দেয়, আর বাকিটা সুগা সামলায়। তের চোখে সুগা সেরা ভাই হলেও জিমিনের চোখে সুগা একজন রাজনীতিবিদ, দাপটি ভিলেন টাইপের ছেলে। এত বছর যাবৎ তেকে শাসন করা দেখে জিমিন সুগাকে ভয় পেত। বোগামদের ঘটনার পর থেকে জিমিন আরো বেশি আতঙ্কে থাকে। সুগা জিমিনকে রিকশায় উঠিয়ে দিয়ে বন্ধুদের কাছে আসে। আগে আসতেই চাইছিলি না, আর এখন? কতদিন পর মেয়েটাকে দেখলাম, বাবা কত আবেগ। কোথায় যেন বলেছিলি যাবি, চল। বিকেল থেকেই তে আর সকিনা শপিং এ যাবে বলে পাগলামি করছে। কি হয়েছে তোদের? ওরা শপিং এ যেতে চাচ্ছে। যেতে চাচ্ছে যাক, সমস্যা কি? আমার লিটল বয়, ওরা তো একা যেতে চাচ্ছে। একা যেতে হবে কেন? তোমরা না গেলে আমি ওদের নিয়ে যাচ্ছি। না।
সমস্যা কি তোদের? কোনো সমস্যা নেই। সমস্যা না থাকলে কাকিয়াদের নিয়ে শপিং এ যা, বেশি তাড়ামি করবি না, ঠিক আছে? আচ্ছা। এরপর তে আর সকিনা মা কাকিয়ার সাথে শপিং এ যায়। তে আর সকিনা সুযোগ বুঝে জঙ্কুকের জন্য সাদা টি শার্ট আর দুজনের জন্য পাঞ্জাবি কিনে নিয়ে এসেছে। জঙ্কুক রাতে ঘুমানোর জন্য রুমে ঢুকে দরজা চাপাতেই রীতিমতো আশ্চর্য হয়ে গেছে। জঙ্কুকের দরজার আড়ালে তের হাতের ছাপটা আগের মতো বেরঙিন নেই। তে সেখানে নিজের অন্য হাতের ছাপ দিয়ে দিয়েছে। প্রোগ্রামের দিন ঠিক সময় মতো তে ভার্সিটিতে চলে আসে। কেমন আছিস? আলহামদুলিল্লাহ। বলে তে ওদের পাশ কাটিয়ে চলে গেছে। কেমন আছো তোমরা? ভালো আছি। তে চল এখান থেকে। কেউ কেমন আছে জিজ্ঞাসা করলে প্রতি উত্তরে তাকেও জিজ্ঞাসা করতে হয়, এটাও কি জানো না? না, জানি না। জিমিন থেকে টেনে নিয়ে চলে গেছে। এই ছেলে আবার কি? রসায়ন ডিপার্টমেন্টের ৪র্থ বর্ষের একজন বড় ভাই। তোর সাথে কথা বলতে আসছে কেন? তুই তো ইদানিং তেমন ক্লাসে আসিস না। একদিন আমি ফোনে কথা বলছিলাম, তখন এই ছেলের সাথে ভুলবশত ধাক্কা লাগে। কথাবার্তা নেই, হুট করে আমাকে ধমকিয়ে চলে গেছে। এরপর থেকে দেখলেই কেমন করে যেন হাসে, এটা সেটা জিজ্ঞেস করে। ইচ্ছে করে মাথাটা ফাটিয়ে দিই। ভাইয়াকে বলবো? না না না, তোর ভাই আরেক ডেঞ্জারাস পাবলিক। ওই দিন দেখা হয়েছিল, পরে জিজ্ঞেস করেছিল আমাকে কেউ ডিস্টার্ব করে কিনা। তুই কি বলেছিলি? তোর ভাই বগুমদের যে অবস্থা করেছে, আমি আর কাউকে বিপদে ফেলতে চাই না। তাহলে জঙ্কুক ভাইয়াকে বলি? ভুলেও না। তোর এই গুন্ডা পান্ডা ভাইদেরকে আমার ব্যাপারে কিছু বলবি না। তুই গুন্ডা পান্ডা কাকে বলছিস? আমার জঙ্কুক ভাই হিরো, নট ভিলেন, ওকে? আর তোর ভাই? আমার ভাইও হিরো। বগুমদের যদি মেরেও থাকে, ভাইয়া কি শুধু শুধু মেরেছে নাকি? আমার কর্মকাণ্ডে তোর কি কখনো আমাকে মারতে ইচ্ছে করেনি? বল, করেনি? করেছে। তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়েও আমার কাজেতে আমার উপর বিরক্ত হয়েছিস। এমনকি আমি নিজেই আমার উপর বিরক্ত ছিলাম। সেখানে ভাইয়া না বুগমকে চিনে আর না তামিমকে চিনে। জঙ্কুক ভাই আর সুগা ভাইয়ার প্রাণ এক সুতোয় বাঁধা। ওদের একজনের কিছু হলে আরেকজন নিজের জীবনের ঝুঁকি নিয়ে হলেও বাঁচাবে। সেখানে সামান্য মাইরার এমন কি? এখন চল, অনুষ্ঠান শুরু হয়ে যাবে। তে আর জিমিন পাশাপাশি দুইটা সিটে গিয়ে বসলো। ওদের সামনের সারিতেই ছেলেটা এসে বসলো। চল পিছনে চলে যাই। আরে তোমরা এখানে? কোনো কিছু লাগলে একবার বলবা, সাথে সাথে এনে দেব। জিমিন কিছু বলতে যাবে তার আগেই কেউ একজন রাগান্বিত কণ্ঠে বলল, তোর কলিজাটা লাগবে। তে আর জিমিন দুজনেই চমকে উঠে পাশ ফিরে তাকালো। চোখ পর্যন্ত ঢেকে রাখা ক্যাপটা সরাতেই সুগার মুখটা স্পষ্ট দেখা গেল। ছেলেটার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে সুগা। কি হলো, দিবি না? মেয়েদের প্রতি এত যত্ন, যা চাইবে সাথে সাথে এনে দিবি, আর আমি সামান্য কলিজাটা চাইছি সেটা তুই দিতে রাজি হচ্ছিস না? তোর থেকে এটা আশা করিনি। আরে ভাই তুমি, তোমার কি লাগবে বলো শুধু, দেখো তোমার ভাই তোমার জন্য কি করে। আপাতত তোর কলিজাটা হলেই হবে, চাইলে তোর হাতটাও দিতে পারিস। আমিও দেখি ওইখানে ঠিক কতজনকে জায়গা দিয়েছিস। ছেলেটা সুগাকে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলতে লাগলো, প্লিজ ভাই, এখানে অনেক জুনিয়র আছে, ওদের সামনে আমার মান সম্মানটা ডুবিও না। তার হিসাবের খাতায় এখন অবধি 1000 খানেক মেয়ের নাম উঠেছে, আর কত? সরি ভাই, তুমি এখানে কেন আসছো? ওরা কি তোমার কিছু হয়, নাকি অন্য কারোর জন্য এসেছো? যে জিমিনের পেছনে ঘুরঘুর করছিস সে একান্তই আমার। তার পাশের জন আমার একমাত্র বোন আর জঙ্কুক ভাইয়ের পার্সোনাল সম্পত্তি। তুই ভুল জায়গায় হাত বাড়িয়েছিস। তোকে কি করা উচিত নিজেই বল। সরি ভাইয়া, প্লিজ মাফ করে দাও। আমি জানতাম না ওরা তোমার কাছের লোক। তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, ভবিষ্যতে কোনো মেয়ের দিকে কুনজর দিলে সার্টিফিকেট নিয়ে বের হতে পারবি না, বলে দিলাম। প্লিজ সুগা ভাই, এমনটা করো না। প্রয়োজনে আমি তোমার পায়ে ধরে মাপ চাইবো। জঙ্কুক ভাইয়া কোথায় আছে আমি ওনার পায়ে ধরে মাপ চেয়ে নিব। তবুও এমন কিছু করো না ভাই। ঠিক আছে, শেষবারের মতো ছেড়ে দিচ্ছি। থ্যাংক ইউ ভাই, মনে থাকে যেন। অবশ্যই। ছেলেটা নিজের চেয়ারে গিয়ে বসলো। পেছন ফেরা তো দূর, ঘাড় পর্যন্ত কাত করছে না। আমি যাচ্ছি বনু। অনুষ্ঠান দেখবে না? আমি অনুষ্ঠান দেখতে আসিনি, যে কাজে এসেছিলাম তা শেষ। অনুষ্ঠান শেষে বাসা চলে যাস, উল্টাপাল্টা ঘুরিস না, বলে সুগা চলে গেছে। আমার ভাই সেরাদের সেরা। তুই না বললেও ঠিকই জেনে ফেলেছে। ওই ছেলে যে মাফ চেয়েছে দেখেছিস? তুই গিয়ে শুনেছিলি? মাফ নাও তো যেতে পারে। এই, তুই কি আমার ভাইয়ের পাওয়ার নিয়ে সন্দেহ করছিস? আমি শিওর এই ছেলে ভাইয়ের কাছে মাফ চেয়েছে। বিশ্বাস না হলে ছেলেকে ডাক দে। যদি স্বাভাবিকভাবে কথা বলে তাহলে বুঝবো ভাইয়া কিছু বলেনি। আর যদি কণ্ঠস্বর বদলে যায় তাহলে বুঝবো ভাইয়া ইচ্ছে মতো ঝেড়েছে। আমি পারবো না। না পারলে নেই, আমার ভাই যে হিরো তার প্রমাণ আমায় দিতেই হবে। তে সামনের দিকে কিছুটা ঝুঁকে ডাকলো,
এক্সকিউজ মি ভাইয়া। জি আপু, কিছু বলবেন? আমাদের জন্য কোনো সমস্যা হচ্ছে? আমরা কি পেছনে চলে যাব? না, পেছনে যেতে হবে না, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। কিরে জিমিন, দেখলি? হ্যাঁ, দেখেছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এত পেছনে বসেছো কেন? সামনে এসে বসো। না ভাইয়া, আমরা এখানেই ঠিক আছি। তা বললে হবে না আপু। জঙ্কুক ভাইয়াকে এত করে রিকোয়েস্ট করার পরও উনি আমাদের প্রোগ্রামে আসেনি। এখন তোমরা যেহেতু আজকের প্রোগ্রামে এসেছো, আমাদের উচিত তোমাদের সর্বোচ্চ আপ্যায়ন করা। প্লিজ তোমরা সামনে এসে বসো। তে আর জিমিন বাধ্য হয়ে সামনে গিয়ে বসলো। এত সামনে বসে প্রোগ্রাম দেখতে জিমিন আর তের দুজনেরই অস্বস্তি লাগছে। উঠে যেতেও পারছে না। একটু নড়লেই দুই একজন এগিয়ে এসে জিজ্ঞাসা করে, আপু কোনো সমস্যা, কিছু লাগবে? প্রোগ্রামের বিরতিতে তেদের খাবার পর্যন্ত দিয়ে গেছে। সুগার নিজেও অনেক খাবার কিনে দিয়ে গেছে, তারা কিছু খেতে পারছে না। তে বাধ্য হয়ে জঙ্কুককে কল দিল। কি ব্যাপার, তাদের আপ্যায়নে অতিষ্ঠ হয়ে যাচ্ছিস? আপনি কিভাবে জানলেন? তোর আশেপাশে কখন কি ঘটনা ঘটে সব আপডেটই আমার কাছে থাকে। ওনারা কল দিয়েছিল? আমায় না জানিয়ে তোকে কিছু বললে ওদের যে কি অবস্থা হবে এটা তুই না জানলেও ওরা খুব ভালো করেই জানে। খাবার খেয়েছিস? না। খেয়ে নে, না হয় একটার পর একটা দিতেই থাকবে। ওদের অতিরিক্ত ভালোবাসায় অতিষ্ঠ হয়ে আমি যোগাযোগ কমিয়ে ফেলেছি। এতদিনে তোকে পেয়েছে, তোকে ঠিকঠাক আপ্যায়ন করতে না পারলে ওরা ঘুমিয়েও দুঃস্বপ্ন দেখবে। আমাদের প্রোগ্রাম দেখতে ভালো লাগছে না, সামনে এনে বসিয়েছে, সব বিরক্ত লাগছে। কিছুক্ষণ দেখে বেশি খারাপ লাগলে আমার কথা বলে বেরিয়ে পড়িস। আপনি আসবেন না? কেন, অনুষ্ঠান দেখতে নাকি ওদের কর্মকাণ্ড দেখতে? না না, এমনি আসবেন কিনা জিজ্ঞেস করেছি। জানিসই তো, আব্বু আমাকে বাইক নিয়ে বের হতে দেয় না। আব্বুর গাড়ি আমি নিব না, আসলে রিক্সা নিয়ে আসতে হবে। আসবো? থাক, আপনাকে আসতে হবে না। রাগ করেছিস? আমি রিক্সা নিয়ে আসি, সমস্যা নেই। সত্যি রাগ করিনি। আপনি পুরোপুরি সুস্থ হলে অনেক ঘুরতে পারবো। এখন না হয় বড় আব্বুর লক্ষ্মী ছেলে হয়ে থাকুন। সাবধানে থাকিস, আর কোনো সমস্যা হলে অবশ্যই জানাবি। জানাবো না। কেন? কারণ আমি জানি আমার কোনো সমস্যা হওয়ার আগে কেউ বা কারা কোনো না কোনো ভাবে আমাকে প্রোটেক্ট করবেই। ওকে ম্যাম, পাকনামি রেখে এখন খেয়ে নিন। আচ্ছা, আপনি খেয়েছেন? আব্বু আমাকে খাওয়ার উপরেই রেখেছে, ঘন্টায় ঘন্টায় খাবার পাঠাচ্ছে। এখন মনে হচ্ছে অফিসে না এসে বাসায় বসে থাকলেই ভালো হতো। ঠিক আছে, খান, রাখছি। তে ফোন রেখে জিমিনকে উদ্দেশ্য করে বলল, এখন কি আমার ভাইয়া আর জঙ্কুক ভাইয়ের ক্ষমতা সম্পর্কে আইডিয়া হয়েছে? সেসব হয়েছে, কিন্তু তুই আগে এটা বল, তুই আর জঙ্কুক ভাই কি রিলেশনে আছিস? হ্যাঁ। সত্যি? উনি কি তোকে প্রপোজ করে ফেলেছে? প্রপোজ করেনি, তবে আমি মনে মনে অ্যাকসেপ্ট করে নিয়েছি। কেন বলতো? তোদের এত সুন্দর কথোপকথন শুনে আমার নিজেরই শান্তি শান্তি লাগছে। জঙ্কুক বাসায় ফেরার পর থেকেই দেখছে তে আর সকিনা মামুনিদের পেছন পেছন ঘুরঘুর করছে। কি হয়েছে তোদের? ফুপ্পি কল দিয়েছিল, আমাদেরকে বাসায় যেতে বলছে, কিন্তু আম্মুরা যেতে দিচ্ছে না। ফুপ্পি সকাল থেকে আমাকেও বারবার কল দিচ্ছে। কোনো সমস্যা হয়েছে কিনা কে জানে। মামুনি তোমাদের কিছু বলছে? তেমন কিছু কই নাই, খালি কইছে তোরা যেন হেন খাওয়া দাওয়া করস। তোমাদের কিছু বলেনি? আমগরে শুক্রবারে দাওয়াত দিছে, আবার কইছে জংসুক আর আরিফে ফডাই দিব আমগরে দাওয়াত দিত। আমি ভেবেছিলাম শুধু আমাকেই কল দিচ্ছে। সকালে বলছি বিকালে আসতে পারি, কিন্তু গরমের জন্য আব্বু যেতে দেয়নি, জোর করে বাসা নিয়ে এসেছে। রাতের বেলা জ্বর তুফান হইব বাইবা তোর চাচুয়ে তাগরে ফডাইতাম না করছে। আর এন্ডা সেলিনা আফা বারবার কল দিয়েই যাইতাছে। সুগাও কল দিয়ে কইছে ফাডাইতাম। সুগা নাকি কাম শেষ কইরা এরপরে ফুপ্পির বাসায় যাইব। আচ্ছা, আমি ফুপ্পির সাথে কথা বলছি। শুক্রবারে সবাই গেলে আসতে হলে কারো যাওয়ার প্রয়োজন নেই। জঙ্কুক ফোন হাতে নিয়ে একটু দূরে যেতেই তে জঙ্কুকের কাছে গিয়ে হাতে চিমটি কেটে বলল, আজ আইরিনের জন্মদিন, সে বায়না ধরেছে আজকে আমাদের নাকি নিজের হাতে রান্না করে খাওয়াবে। তার জন্য ফুপ্পি বারবার কল দিচ্ছে। তোকে কে বলছে? আইউ আপু। আচ্ছা দেখছি কি করা যায়। বলে জঙ্কুক নামজনের রুমে চলে গেছে। ও মাই লিটল গার্ল, কি বলেছিলে জঙ্কুককে? দেখো কাকিয়া, ফুপ্পিরা সবাই আমাদের বাসায় এসেছে, খাওয়া দাওয়াও করেছে, সারাদিন সময় দিয়েছে। প্রথমবার ফুপ্পি আমাদের যেতে বলেছে, আমাদের কি যাওয়া উচিত না বলো? অফ কোর্স উচিত, কিন্তু ইওর ফাদার যে না করে গেল। জঙ্কুক ভাই বড় আব্বুর সাথে কথা বলতে গেছে, দেখো বড় আব্বু রাজি হয়ে যাবে, তখন আব্বু আর কিছুই বলতে পারবে না। তোমাদের মাথায় অল টাইম শুধু নটি আইডিয়া ঘুরে, তাই না? এর মধ্যে জঙ্কুক বেরিয়ে এসে বলল, হাসাহাসি রেখে এখন রেডি হতে যা, কিছুক্ষণের মধ্যে বের হতে হবে। এই জঙ্কুক, তুই কি বাসা চিনস? আজকাল বাড়িঘর চিনতে হয় না, বুঝেছ আম্মু? ফোন নাম্বার আছে, গুগল ম্যাপ আছে,
কোনো না কোনো ভাবে চলে যাওয়া যাবে। সখিনা, চল চল, রেডি হতে হবে। তোরা রেডি হয়ে আমাকে ডাকিস। ঠিক আছে। তে কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে সকিনাকে ডাকলো। সকিনা রুম থেকে বেরিয়ে আসলো। সে এখনো রেডি হয়নি। এখনো রেডি হসনি কেন? তোমরা যাও, আমি যাব না। যাবি না কেন? আমরা অপেক্ষা করছি। যা, রেডি হয়ে আয়। আমার যেতে ইচ্ছে করছে না, আমি যাব না। এতক্ষণ তো যাওয়ার জন্য দুই সিস্টার বাড়ি মাথায় তুলে ফেলেছিলে, এখন কি হলো? তে, তুই কিছু বলেছিস? না, আমি কিছু বলিনি। এই সখিনা, কি হয়েছে তোর? চল না যাই, অনেক মজা হবে। তোমরা যাও আপু, আমার ভালো লাগছে না। দুজন গেলে গাড়ি নেওয়ার কোনো প্রয়োজন নেই। চাবিটা রেখে দিও মামুনি। আরে জঙ্কুক বাবা, গাড়ি লইয়ে যা। তোর আব্বু বা চাচু শুনলে রাগ করবো। ফুপিদের বাসা পর্যন্ত গাড়ি নাও যেতে পারে। বলে জঙ্কুক বেরিয়ে গেছে। তাই কিছুক্ষণ দাঁড়িয়ে নিজেও ছুটলো। সকিনা মুস্কি হেসে দরজার পানে তাকিয়ে মনে মনে বলল, তোমাদের দুজনের মাঝে আমি কাবাব মে হাড্ডি হতে চাই না। জঙ্কুক রিক্সা ডেকে নিজে উঠে হাত বাড়িয়ে তেকে উঠালো। আইরিনের জন্য কি নিব? আপনার যা ইচ্ছে নিন। আমি আন্দাজে কি নিব? মেয়েদের পছন্দ অপছন্দ সম্পর্কে আমার তেমন ধারণা নেই। তার জন্যই তো তোর মতামত জানতে চাইছি। আপনি আমার মতামত জানতে চাচ্ছেন? মতামত জানতে চেয়ে অন্যায় করে ফেললাম নাকি? হ্যাঁ করেছেন, অনেক বড় অন্যায় করেছেন। বাই দ্য ওয়ে, আপনি মেয়েদের পছন্দ অপছন্দ জানেন না, তাহলে আমাকে সুন্দর সুন্দর গিফট দেন কিভাবে? তুই সবকিছু নিজের সঙ্গে তুলনা করিস কেন, বুঝলাম না। তোকে কিছু দিতে গেলে আমার একবারের জন্য ভাবতে হয় না। আমি কনফিডেন্টলি বলতে পারি, আমার দেয়া 20 টাকার একটা গোলাপ কিংবা 20,000 টাকা দামের কোনো গিফট, দুইটাই তোর কাছে সমান গুরুত্বপূর্ণ। বাকিদের ক্ষেত্রে আমি তা পারবো না। তে জঙ্কুকের দিকে তাকিয়ে মনে মনে বলল, এই কনফিডেন্সটা নিয়ে কি আমায় প্রপোজ করতে পারেন না? আপনি তো জানেন আমি হ্যাঁই বলবো, তাহলে কেন করেন না? এভাবে তাকাইস না তে, তছনছ হয়ে যাব। তে সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল। আইরিনের জন্য গিফট কিনে যথাসময়ে বাসায় উপস্থিত হয়েছে। ততক্ষণে সুগা চলে এসেছে। আড্ডা খাওয়া দাওয়া শেষে প্রায় অনেক রাত করে ফুপির বাসা থেকে বেরিয়েছে। ততক্ষণে আকাশ ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, তার সাথে মেঘের গর্জন। তে সামনে হাঁটছে। সুগা বাসা থেকে বেরিয়ে বলল, ভাইয়া, অনেক রাত হয়ে গেছে, তুমি বরং বনুকে নিয়ে বাইক দিয়ে চলে যাও। বাসা থেকে অনুমতি নিয়ে প্রথমবারের মতো ওকে নিয়ে রাতের বেলা বেরিয়েছি। এত তাড়াতাড়ি বাসায় চলে গেলে কিভাবে হবে? তাছাড়া আব্বু আমার বাইক চালানোর অনুমতি দেয়নি। হাজার হোক, আমি আব্বুর বাধ্য সন্তান। আব্বুর অনুমতি ব্যতীত বাইক চালাতে পারি না। আকাশের অবস্থা ভালো না, কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে, তারপর ভিজে যেতে হবে। বুঝলাম, সমস্যা কি? জ্বর হলে না হয় দুজনেরই হলো। একবার জ্বরে ভুগে শিখা হয়নি তোমাদের? তখন কি একসাথে ভিজেছিলাম নাকি? তাছাড়া মাঝে মাঝে বৃষ্টি বিলাস করা ভালো, এতে ভালোবাসা বাড়ে, বুঝেছিস? হ্যাঁ, তোমার প্রেম বিষয়ক আজগুবি লজিক খুব ভালোভাবে বুঝতে পারছি। তুই কিন্তু একা একা বাড়িতে চলে যাস না। হ্যাঁ হ্যাঁ, তোমাদের জন্য আমি এখন গাছতলায় বসে থাকি আর শুধু শুধু বৃষ্টিতে ভিজি। ভাইও তোর, বোনও তোর, তাই দায়িত্বটাও তোরই। জঙ্কুক হাসতে হাসতে সামনে চলে গেছে। সুগা বাইক স্টার্ট দিয়ে ওদের পাশ কাটিয়ে যেতে যেতে বলল, তাড়াতাড়ি চলে এসো, আমি যাচ্ছি। এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে ঢুকাই যেত, তাহলে আনেননি কেন গাড়ি? কেন আনিনি তার উত্তর তোকে এখন দিতে পারবো না, সময় হলে নিজেই বুঝতে পারবি। আমরা বাসায় যাব কিভাবে? বাসায় না গেলে হবে না? আপনি গাড়িটা নিয়ে আসেননি কেন? আমার অনেক ভয় লাগছে, রাস্তায় একটা রিক্সাও নেই, এখন কিভাবে বাসায় যাব? আমি ভেবেছিলাম তুই অনেক সাহসী মেয়ে। আমি দিনের বেলা সাহসী, কিন্তু রাতের বেলা ভীষণ ভীতু। আমি কাছে থাকা সত্ত্বেও তুই এত ভয় পাচ্ছিস? তাহলে আমি থেকে কি লাভ হলো? সরু রাস্তায় বড় বড় কদম ফেলে জঙ্কুক তের থেকে কিছুটা এগিয়ে গেল। আপনি আমায় ফেলে চলে যাচ্ছেন কেন? দেখছেন না আমি ভয় পাচ্ছি? কোলে নিতে হবে? না না, আপনি শুধু আমার কাছাকাছি থাকুন। মুরগির কলিজা নিয়ে রাতে ঘুমাস কিভাবে তুই? তে জঙ্কুকের দিকে তাকাতেই আবারও বিদ্যুৎ চমকালো। তে ভয়ে দুহাতে জঙ্কুকের বাহু শক্ত করে ধরে। জঙ্কুকের নিজের অন্য হাত তের হাতের উপর রেখে কোমল কণ্ঠে বলল, ভয় পাস না, আমি আছি তো। আমার জঙ্কুক ভাই আমার পাশে থাকলে আর কিচ্ছু চাই না। যদি আজ আমার মৃত্যু হয়ে যায়, তবে যেন জঙ্কুক ভাইয়ের বুকে মাথা রেখে মরতে পারি। জঙ্কুক ভাই, আপনি কি এখনো সিগারেট খান? না, কেন? সত্যি করে বলুন, আপনি কবে থেকে সিগারেট খাওয়া শুরু করেছিলেন আর কবে শেষ করেছেন? নাকি এখনো খান? এখন এসব প্রশ্ন করার সময়? তার মানে আপনি এখনো সিগারেট খান? আমি মিথ্যা কথা বলি না তে। তারপরে যদি তোর আমাকে বিশ্বাস করতে কষ্ট হয়, তাহলে আমার কিছু বলার নেই। কি হয়েছে আপনার? এভাবে কথা বলছেন কেন? আমি কখনো কারো বিশ্বাস ভঙ্গ করিনি। তোর তো নয়ই। সিগারেট আমার নেশা না। যখন কোনো বিষয়ে খুব বেশি রেগে থাকি, দিশা পিশা পাই না, তখনই একটু একটু সিগারেট খেতাম, এইটুকুই। তারপরও এত বছরে হাতে গোনা কয়েকটা সিগারেটই খেয়েছি। এইসব এখন অতীত। সিগারেট ছেড়েছি বহুদিন হলো, ছুঁইও না পর্যন্ত। সেদিনের পর তুই কোনোদিন আমার হাতে সিগারেট দেখেছিস বা রুমে পেয়েছিস? নাকি আমার গায়ে সিগারেটের গন্ধ পেয়েছিস? তবুও কেন এত অবিশ্বাস?
তোর সন্দেহের তালিকায় কেন সবসময় আমার নামটাই থাকে? এখন এই মানুষটাকে একেবারে বিশ্বাস করা যায় না। সুগাকে কল দিয়ে তোকে নিয়ে যেতে বলবো? কেন? আর যাই হোক, জঙ্কুক কখনো কাউকে জোর করবে না। অন্ততপক্ষে তাকে বিশ্বাস করতে তো নয়ই। আমার সত্যিই গাড়িটা নিয়ে আসা উচিত ছিল। আপনি এমন ভাবে কথা বলছেন কেন? আমি আপনাকে বিশ্বাস করি, অনেক বেশি বিশ্বাস করি, সত্যি বলছি। ভাইয়াকে কল দিবেন না প্লিজ, আমি আপনার সাথেই যাব। যেখানে তুই আমাকে বিশ্বাস করতে পারিস না, সেখানে তোর বাবা মায়ের চোখে আমি তো মস্ত বড় অপরাধী হয়ে যাব। তোর জ্বর হলে কেউ আমার ছেড়ে কথা বলবে না। আমি আর কোনোদিন আপনাকে এমন কথা বলবো না, আপনাকে কখনো অবিশ্বাস করব না। আপনি যা বলবেন, যে অবস্থাতেই বলবেন, আমি সাথে সাথে বিশ্বাস করে ফেলবো। প্লিজ আপনি রাগ করবেন না, আমি কানে ধরছি। অতি সামান্য কারণে জঙ্কুক কাউকে এত বড় শাস্তি দিবে না। আপনি রাগ করলে আমার খুব ভয় হয়। কিসের ভয়? আপনাকে হারানোর। কি বললি? শুনতে পাইনি। কিছু না। শরীর খারাপ লাগছে? তে জঙ্কুকের থেকে দূরে সরে লজ্জায় মাথা নিচু করে সামনে এগিয়ে যাচ্ছে। জঙ্কুক ভাই মানুষটা কেমন জানি, এই রাগ করে, এই আবার ভালোবাসার চাদরে মুড়িয়ে নেয়। কিছুটা এগোতেই তে চা খাওয়ার জন্য বায়না ধরেছে, অথচ জঙ্কুক খুঁজছে মেডিকেলের শপ। নিজের ইচ্ছেকে প্রাধান্য দিতে গিয়ে অসময়ে তেকে নিয়ে বৃষ্টিতে ভিজে এখন নিজে টেনশন করছে। তের সেদিকে খেয়াল নেই। অবশেষে একটা চায়ের দোকান পেল। লাল চা খাবে নাকি দুধ চা? লাল চা খাবো। ঠিক আছে ম্যাম। মামা, আপনি বসুন, আমি চা বানাচ্ছি। জাঙ্কুক ভাই আমার জন্য নিজে চা বানাচ্ছে? এত সুখ আমার কপালে সইবে তো? ধুর, কিসব বাজে কথা ভাবছে। জঙ্কুক 2 কাপ চা এনে তেকে 1 কাপ চা দিয়ে পাশে চেয়ারে বসলো। আপনি আর ঠিক কি কি পারেন একটু বলবেন? বলতে পারবো না, তবে প্র্যাকটিক্যালি সব পারবো। বাহ, বড় আব্বু আর বড় আম্মুর একমাত্র ভদ্র ছেলে। আপনি ছেলে হয়ে যা পারেন, আমি মেয়ে হয়ে তাও পারি না। আমি কখনোই ভদ্র ছেলে ছিলাম না। আমি 1 নম্বরে অসভ্য আর অভদ্র একটা ছেলে। তাছাড়া তোকে কাজ শিখতে বলেছে কেউ? তোর যখন যা লাগবে শুধু অর্ডার করবি। আপনি অভদ্র এটা কে বলেছে? তোর আব্বু। আব্বুর চোখে দুনিয়ার সব ছেলেরাই অভদ্র। দেখবেন দুদিন পর থেকে বান্টুকে এভাবে কথা শোনাবে। নিষ্ঠুর এই পৃথিবীতে সবার প্রিয় হয়ে ওঠা কারো পক্ষেই সম্ভব না। তবে জঙ্কুকের প্রচেষ্টা শুধুমাত্র নিজেকে প্রমাণ করা। জঙ্কুক অভদ্র নয়, তবে অসভ্য তো বটেই। তেকে কাছে পেলে আরো বেশি অসভ্য হয়ে যায়। জঙ্কুক ফোন চেক করতেই দেখলো মোট 17টা কল এসেছে। এখন ফোন দিলেই যে যার মতো কথা শোনাবে, তারপর আবার মন খারাপ হবে, সেই ভেবে কাউকে কল ব্যাক করেনি। রাস্তায় একটা মেডিকেল শপ থেকে তেকে ওষুধ কিনে খাইয়েছে, যাতে জ্বর না আসে। একটা ফুলের দোকান দেখে তে বলল, জাঙ্কুক ভাই, আমাকে একটা গোলাপ ফুল কিনে দিবেন? না। কেন? গোলাপ ব্যতীত অন্য কোনো ফুল নেই। লাল গোলাপগুলো অনেক সুন্দর লাগছে, একটা নেই? বললাম তো না। তে মন খারাপ করে 2টা বেলি ফুলের মালা নিয়েছে। দে, পরিয়ে দেই। প্রয়োজন নেই। কেন? এগুলো সকিনার জন্য নিয়েছি। ওয়েট, আরো কয়েকটা নিয়ে আসি। লাগবে না, আমার জন্য আনলে লাল গোলাপ নিয়ে আসুন। চল সামনে যাই, সামনে হয়তো রিক্সা পাবো। তবুও গোলাপ দিবেন না? না। তে রাগে ফসতে ফসতে চলে যাচ্ছে। জাঙ্কুককে যাওয়ার দিকে তাকিয়ে বলল, যে ফুল তোকে অন্য কোনো ছেলে দিতে চেয়েছিল, সেই ফুল আমার চোখে বিষের মতো। জাঙ্কুক সে বিষ ছোবে না। এদিকে সুগা বাসার কাছে এসে একটা গাছের নিচে বাইকে বসে আছে আর ওদের জন্য অপেক্ষা করছে। বৃষ্টি কমাতে জাঙ্কুককে কয়েকবার কল পর্যন্ত দিয়েছে, কিন্তু জাঙ্কুক ফোনই ধরছে না। হঠাৎ জিমিনের কথা ভেবে কল দিল জিমিনের নাম্বারে। হ্যালো, কে? বাহ, এত অপরিচিত হয়ে গেলাম। সরি সুগা ভাই, নতুন ফোন, নাম্বারটা সেভ ছিল না। ও আচ্ছা, ফোন কবে কিনেছো? আজকেই কিনেছি। আপনি কি বাহিরে? হ্যাঁ, কেন? বৃষ্টি বাতাস এসবের শব্দ হচ্ছে। গাছতলায় বসে আছি, তাই এমন শব্দ হচ্ছে। গাছতলায় কেন? এমনিতেই একটু কাজ ছিল। রাতে খেয়েছো? জি, আপনি? হ্যাঁ, ফুপিদের বাসা থেকে খেয়ে আসলাম। ফুপ্পিরা কেমন আছে? আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা, ভালো থাকবেন, রাখি। কেন? ঘুমাবো। আচ্ছা, ঘুমাও। সুগার কথা শেষ হওয়া মাত্রই জাঙ্কুকাতে আসে। যথারীতি তিনজনেই কাকবেজা হয়ে বাসায় ফিরেছে। রাত 11টার উপরে বেজে গেছে, অথচ 3 ভাই সোফায় বসে আছে। কাঠগড়ায় তে, জঙ্কুক আর সুগা। তে হাঁচি দিতেই জঙ্কুক মাথা নিচু করে কপাল গুটিয়ে চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে ধরেছে। আজ একটা ঘূর্ণিঝড় হতে চলেছে, যার সূচনা তের একটা হাঁচি করে দিল। জঙ্কুক মাথা নিচু করে তেকে আস্তে করে বলল, রুমে যা। তে কোনো দিকে না তাকিয়ে ভেজা জামা নিয়ে নিজের রুমে চলে গেছে। তোমাদের এই অবস্থা কেন? আপনি বলেছেন বাইক যেন না চালাই, আর রাস্তায় রিক্সা পাইনি। তো গাড়ি নাওনি কেন? ফুপ্পিদের বাসা পর্যন্ত গাড়ি ঢুকবে কিনা শিওর ছিলাম না। বাসা পর্যন্ত না যাক, রাস্তা পর্যন্ত তো যেত। রাস্তায় রাখবো, তারপর কোনো অ্যাক্সিডেন্ট হলে, আই মিন চুরি হলে, গাড়ির দায় কে নিবে? আমি? তুমি না নিলে না হয় তোমার বাপই দায় নিত। যতই হোক,
গাড়িটা তো তোমার বাপেরই। আমার জন্য কাউকে কোনো দায় নিতে হবে না, আর আমি অযথা কোনো দায় নিতে চাই না। তুমগো গর্তরা মিললে আমার মায়ের কেড়ে বুঝেছো। এখন যদি আর কিছু হয়? আপনার মেয়ের কিছু না হলেই তো হলো। এত রাতে এখানে কথা বাড়ালে ঝামেলা হবে ভেবে সুবি নিজের রুমে চলে গেছে। জাঙ্কুক শাওয়ার নিয়ে রান্নাঘরে এসে সুপার কফি করে তের দরজার সামনে এসে ডাকতেই তে দরজা খুলে বলল, ভিতরে আসুন। না থাক, কখন আবার চেঁচিয়ে তোর আব্বুকে ডাকবি। তে আহাম্মকের মতো তাকিয়ে থেকে খাবারগুলো নিল। জঙ্কুক সঙ্গে সঙ্গে চলে গেছে। মাঝরাতে হঠাৎই জঙ্কুকের ফোনে কল পাচ্ছে। জঙ্কুক ঘুমের ঘোরে প্রথমে কল কেটে দিয়েছে। খানিক বাদে আবারও ফোনে কল আসে। জঙ্কুক কল রিসিভ করে অর্ধঘুম অবস্থায় জিজ্ঞাসা করলো, কে? পেতনি। জঙ্কুক কি কোনো অন্যায় করেছে? তা না হলে মাঝরাতে পরির বদলে পেতনি কেন কল দিবে আমায়? হ্যাঁ, আপনি মস্ত বড় অপরাধ করেছেন। সর্বনাশ, অপরাধটা কি বলা যাবে? আপনি আমার প্রথম কলটা ধরলেন না কেন? ওফ সরি, ঘুমের মধ্যে কিভাবে বুঝবো যে আপনি কল দিয়েছেন? সেহরি খাবেন না, উঠুন। না খেয়ে কত রমজান কাটিয়েছি, এখন না খেয়ে রোজা রাখার অভ্যাস হয়ে গেছে। না খেয়ে থাকতেন কেন? তখন তো আর কেউ কল দিয়ে জাগিয়ে দিত না। এখন যেহেতু জাগিয়ে দিচ্ছে, তার মানে বুঝতে হবে অভ্যাস পরিবর্তন করার সময় হয়ে গেছে। তাড়াতাড়ি উঠুন, আমি রাখছি। তে জি। নিজেকে সবকিছুতে জড়িয়ে রাখিস, কোনো একটাকে কেন্দ্র করে চললে পরবর্তীতে তার ব্যথাটা সহ্য করতে পারবি না। রাত বিরেতে এসব কি কথা বলছেন? উঠবেন নাকি উঠবেন না বলুন। আরে বাবা, এখনো উঠতেছি, হাত মুখ ধুয়ে আসছি। ওকে। খাওয়া দাওয়া শেষে যে যার মতো রুমে চলে গেছে। তে রুমে সে জীবনকে ফোন দিল। সেহরি খেয়েছো জানো? মাত্রই খেয়ে আসলাম। তুমি খেয়েছো বেবি? হ্যাঁ খেয়েছি, এখন রেস্ট নিচ্ছি। সাবধান, রোজা রমজানের দিন। দিনের বেলা মনকে সংযত রাখিস। জাঙ্কুক ভাইকে ড্যাব ড্যাব করে দেখিস না, আর ওনাকে নিয়ে বেশি ভাবিস না। আমি যদি রোজা রেখে পাঞ্জাবি বা টি শার্ট পেইন্ট করি, তাহলে কি আমার রোজা হালকা হয়ে যাবে? হ্যাঁ হয়ে যাবে, কারণ তুই রং করতে করতে জাঙ্কুক ভাইয়ের কথা ভাববি। তাই দিনের বেলা জামা কাপড়ের দিকে ভুলেও তাকাবি না, বুঝলি? আচ্ছা ঠিক আছে, নামাজের সময় হয়ে যাচ্ছে, রাখছি। জীবন কল কাটতেই দেখলো সুগার আইডি থেকে মেসেজ এসেছে। সেহরি খেয়েছো? জি খেয়েছি, আপনি খেয়েছেন? হ্যাঁ। কোনো পাশ থেকেই আর কোনো মেসেজ আসলো না। সুগা দুই তিনবার কিছু লিখেও বারবার মুছে দিয়েছে। কিছু একটা বললে সেই মেসেজ তেকে দেখালে বোনের নজরে সুগা ছোট হয়ে যাবে, সেসব ভেবেই সুগা কিছু লিখতে পারছে না। প্রায় 5 মিনিট পর জিমিনের আইডি থেকে মেসেজ আসলো, গুড নাইট। গুড নাইট অ্যান্ড টেক কেয়ার। সকালে তার ঘুম ভাঙার আগেই জঙ্কুক অফিসে চলে গেছে। প্রথম রোজা, তাই জিন বারবার করে সবাইকে বলে দিয়েছে যেন ইফতারের আগেই চলে আসে। তাই শরবত বানাচ্ছে, সকিনা থেকে সাহায্য করছে। বান্টু দুপুর থেকে সোফায় পড়ে আছে, 10 মিনিট পর পর জিজ্ঞাসা করছে, আপু, আর কতক্ষণ পরে আজান দিবে? তে আর সকিনা বান্টুকে বুঝিয়ে রাখতে রাখতে নিজেরাই ক্লান্ত হয়ে গেছে। প্রথমবারের মতো শরবত বানানোর দায়িত্ব নিয়েছে তে, তাই বারবার চিনি দিচ্ছে। যদি ঠিকঠাক না হয় তাহলে বাড়ির সবার সামনে নাক কাটা যাবে। তাই আবারও চিনি দিতে যাবে, তখনই জঙ্কুক বলল, আর কত চিনি দিবি? থাম এবার, তোর চিনি দেওয়া দেখে একদিনই সবার ডায়াবেটিস হয়ে যাবে। প্রথমবার শরবত বানাচ্ছে, তাই এই অবস্থা। সপ্তাহখানেক বানালেই অভ্যাস হয়ে যাবে। ও মাই লিটল বয় সুগার, সব সময় তো তুমি শরবত বানাও, এবার দায়িত্ব পেকে দিয়েছো কেন? সবসময় আমার শরবত খেয়েছো, এবার আমার বোনের হাতে শরবত খাবে, সমস্যা কি? এই রমজান যেমন স্পেশাল তেমন শরবতটাও স্পেশাল হবে। রমজান স্পেশাল কেন? বারে, কত বছর পর ভাইয়ের সাথে রমজান পালন করছি, তাছাড়া আমাদের ফুপিকে পেয়েছি, স্পেশাল হবে না? হ্যাঁ অবশ্যই। ব্যস্ততার মধ্যেই রমজান কাটছে সবার। ঈদের ছুটির জন্য বেশিরভাগ কাজ আগেভাগে শেষ করে রাখছে। নামজান ইফতারের আগে আগে বাসায় চলে গেলেও জঙ্কুক প্রতিদিন ফিরতে পারে না। কিন্তু প্রতিদিন মাগরিবের নামাজের পরপরই তে ফোন দিয়ে জিজ্ঞাসা করে ইফতার করেছে, কি কি খেয়েছে, বাসায় কখন আসবে। আজ শুক্রবার, অফিস বন্ধ থাকায় জঙ্কুক সকাল থেকে জামা কাপড় ধুয়ে দিয়েছে। তে ছাদে গিয়ে দেখে ছাদ ভরে আছে জঙ্কুকের শার্ট আর টি শার্টে। সবগুলোর মধ্যে সাদা শার্টের সংখ্যাই বেশি। সবগুলো গুনে শেষ করে মাথায় হাত দিয়ে বিড়বিড় করতে করতে তে নিচে নামছে। জঙ্কুক আরো কতগুলো শার্ট আর পাঞ্জাবি নিয়ে উপরে উঠছে। ভর দুপুরে ছাদে গিয়েছিলি কেন? একটা মানুষের 27টা সাদা শার্ট কিভাবে থাকতে পারে? আরো 5টা এখনো পরিনি। এত শার্ট দিয়ে কি করবেন? ধুয়ে দিলাম, যেগুলো ছোট হবে সেগুলো দিয়ে দিব। আমাকে 2টা শার্ট দিয়েন। তোর শার্ট লাগবে? না, ধুর, উনি শুনে ফেললো। তে দ্রুত নিজের রুমে চলে গেছে। জঙ্কুক নামাজ পড়ে সে ঘুমিয়ে পড়েছে। এর মধ্যে ইয়োনো প্রায় 22টা কল দিয়েছে। জঙ্কুক ঘুম থেকে উঠে এতগুলো কল দেখে ভয়ে ভয়ে কল দিল।
আজকে রোজা রাখছি বলে তোকে বকতে পারলাম না। কতগুলো কল দিলাম, কই ছিলি? ফোন সাইলেন্ট করে ঘুমিয়েছিলাম। কেন? একটু ঝামেলা হয়েছে। না না, একটু না, বেশি হয়েছে। ফোনে বলবি নাকি দেখা করবি? ইফতার করে বের হইস। শরীরটা খুব দুর্বল। তুই বাসায় আয়, এখনই চলে আয়, সমস্যা নেই। না না, এখন আসলে সবার সাথে ইফতার করতে হবে। তোর বাপকে আমি অনেক ভয় পাই। উনি আমার দিকে তাকালেই মনে হয় গড়গড় করে সব বলে দিব। কি বলে দিবি? তোরা তের ব্যাপারে যা জানি সব এমনিতে মুখ ফসকে বলে দিব। তার চেয়ে বরং ইফতারের পরে আসি। তোর ইচ্ছে। নামাজ শেষে জঙ্কুক বাসায় আসার কিছুক্ষণ পরই ইয়নো আসে। জঙ্কুককে বিস্তারিত ঘটনা বলার পর জঙ্কুক স্বাভাবিক কণ্ঠে বলল, তুই এখন কি চাচ্ছিস? আমি বিয়ে করতে চাচ্ছি। এখনই বিয়ে করবি? সব জানাজানি হয়ে গেছে। এই অবস্থায় বিয়ের সিদ্ধান্ত না নিলে পরবর্তীতে ঝামেলা আরো বাড়বে। তাহলে আন্টিকে তুই বোঝা। গতকাল রাত থেকে আম্মু আমার সাথে কথা বলে না। প্রথমে ভাবছি ঠিক হয়ে যাবে। আজকে বিকাল নাগাদ যখন কথা বলছে না, তখন বাধ্য হয়ে বাসা থেকে চলে এসেছি। এখন আমি কি করতে পারি সেটা বল। তুই আম্মুকে বুঝাবি, যেখানে আমি আমার পরিবারকে মানাতে পারছি না বলে বিয়ে করতে পারছি না, সেখানে তুই এসেছিস আমাকে দিয়ে তোর পরিবার মানাতে। বাহ ইয়নো বাহ। প্লিজ বন্ধু, তুই ছাড়া আমার কি আছে বল। তুই আমার কাছে যে কোনো সমস্যার সমাধান চা, আমি যথাসাধ্য চেষ্টা করব। কিন্তু যে মার পেছে আমি আটকে আছি সেটা সমাধান চাইস না প্লিজ। এতদিন আমার বাসায় সমস্যা ছিল না, শুধু ওর বাসায় ছিল। কিন্তু এখন ওদের বাসার সাথে সাথে আম্মুও প্যাচ ধরে বসে আছে। আইয়ু আম্মুকে বোঝানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু আম্মু কথা মানার অবস্থাতেই নেই। দেখ, এর সমাধান আমার কাছে নেই। তুই যেমন আব্বুকে ভয় পাস, আমিও তেমন আন্টিকে ভয় পাই। আমার এখনো মনে আছে, ছোটবেলা গণিত পরীক্ষায় তুই 2 নম্বর কম পেয়েছিলি বলে রাস্তার মাঝখানে তোকে কি মাইরটাই না দিয়েছিল। সেই থেকে তোর বাড়িতেই আমি যাই না। তুই না গেলে কি হবে? আম্মু তোকে খুব ভালোবাসে, তোর কথা বলে যে কোনো অনুমতি দিয়ে দেয়। কিন্তু এই ব্যাপারটা সিরিয়াস, তাই তোকে নিয়ে যেতে হবে। আমার পা ঠিক হয়েছে বেশি দিন হয়নি। আব্বু এখনো বাইক চালানোর অনুমতি দেননি। রিক্সায় করে অফিসে যাই আমি। সেখানে তোর বিয়ের কথা বলতে আমি তোদের বাসায় যাই, আর আন্টির হাতে মাইর খেয়ে আবার বিছানায় পড়ি। গতকাল আমার শ্বশুর বেশি না, মাত্র 2 ঘন্টা ঝাড়ছিল। এবার কিছু হলে সোজা মেরে ফেলবে। তুই কি চাস না আমি বিয়ে করি, দুই একটা পরি আমাদের সংসারে আসুক, তোকে চাচু বলে ডাকুক, আর আমায় আব্বু? একটা প্রবাদ বাক্য আছে, ওই বেপুলা ডাকবো বাপ, তো যাইব মনের পাপ। তোর অবস্থা হয়েছে এরকম। আমার পোলা লাগবে না, একটা মেয়ে হলেই হবে, যাকে ঘিরে আমাদের একটা ছোটখাটো সংসার হবে। আর কত কল্পনায় ভাসবি। এবার বাস্তবে আয়, বাস্তবে এসে আমাকে বাঁচা। আমি পারবো না, দুঃখিত। আসবো? হ্যাঁ আসেন। বড় আম্মু আপনাদের জন্য খাবার পাঠিয়েছে। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন ভাইয়া? আমি ভালো নেই, আমার অবস্থা খুব খারাপ। কেন ভাইয়া, কি হয়েছে? তোমার জাঙ্কুক ভাইকে একটু বলো না আমাকে সাহায্য করতে। ও ছাড়া আমি কাউকে ভরসা করতে পারবো না। তুমি একবার বলো তে। কি বলবো? কিছু না, তুই রুমে যা। না তে, তুমি যাবে না। তুমি জাঙ্কুকে একবার বলো, তারপর চলে যেও। বলবোটা কি আমি? তুমি বলো আমাকে যেন জাঙ্কুক সাহায্য করে। ইয়োনো ভাইয়া কিসের সাহায্য চাচ্ছে? করে ফেলুন সাহায্য। ঠিক আছে, তুই এখন যা। আপু, তুমি জিজ্ঞাসা করো জাঙ্কুক সাহায্য করবে কিনা, হ্যাঁ অথবা না। হ্যাঁ হ্যাঁ, করবো সাহায্য, হইছে? আচ্ছা, কি হয়েছে? তুমি আমার গার্লফ্রেন্ডকে চেনো? হ্যাঁ। বাসার সবাই আমাদের রিলেশনের ব্যাপারে মোটামুটি জানতো। ও 2 একবার আমাদের বাসায়ও এসেছে, সবার সাথে আলাপও হয়েছে। আমার গার্লফ্রেন্ড একটু শারীরিকভাবে অসুস্থ, এটা আমার বাসায় কেউ জানতো না। গতকাল কথায় কথায় এটা বলেছি, তারপর থেকে শুরু হয়েছে আম্মুর চিল্লাচিল্লি। বাড়ির বড় বউ হবে, রোগী হলে কিভাবে হবে, লোকে কি বলবে। সারা জীবন ডাক্তারের কাছে দৌড়াতে দৌড়াতে শেষ হয়ে যাব। আরো কত কি। আম্মু এখন আমার সাথে কথা বলছে না, তাই তোমার জাঙ্কুক ভাইকে বলছি আমাদের বাসায় গিয়ে আম্মুকে একটু বোঝাতে। ইয়োনো ভাইয়ের গার্লফ্রেন্ডের সামান্য সমস্যার কারণে আন্টি কত বছরের সম্পর্ক মানছে না। আর আমি যেই পারছি না, এটা জানার পর আমার শাশুড়ি কি আমাকে মেনে নিবে? তে কথা শেষ করে রুম থেকে বেরিয়ে গেছে। আসতে এসেছিল বলে বেঁচে গেলাম। লোকে এর জন্যই বলে কাউকে দুর্বল জায়গা চেনাতে নেই। আমি নিজেই এখন আধমরা, তাই তো দেখে দিয়ে সাহায্য চাইলাম। তুই না একবার বলেছিলি তুই অসুস্থ? ঠিকই তো দেখলাম। অসুস্থ না রে, বৃষ্টিতে ভিজেছিলাম। ধমকের হাত থেকে বাঁচাতে শ্বশুরের মুখের ওপর বলেছিলাম। আপনার এবার কিছু না হলেই তো হলো, যেই কথা সেই কাজ। আমার শ্বশুর সকাল বিকাল দেখে মেয়ের জ্বর আর সর্দি হয়েছে কিনা, কারণ কিছু একটা হলে আমাকে ইচ্ছে মতো ঝাড়তে পারবে। উনি যদি ডালে ডালে চলে, তবে আমিও চলি পাতায় পাতায়। সপ্তাহখানেক থেকে গরম পানির উপর রেখেছি, সারাক্ষণ গরম পানি খেয়েছে। অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে প্রাকৃতিক ওষুধ, যত ধরনের ঘরোয়া পদ্ধতি আছে সব চেষ্টা করে ফেলেছি। আল্লাহ রহমতে সর্দি জ্বর কিছুই হয়নি। তোর জীবন এখন ডিসকভারি চ্যানেলের বাগার হরিণের মতো হয়ে গেছে। জামাই শ্বশুরের চ্যালেঞ্জ। চাচু যেদিন জানতে পারবে ওনার পরীর মতো মেয়ের পেছনে তোর মতো একটা বানর ঘুরঘুর করছে, তখন ওনার কি অবস্থা হবে রে জঙ্কু? সেই দিন নিয়ে এখনো ভাবিনি। যা হবে সেদিনই হবে। বাঁচা আর মরা দুইটাই হাতে নিয়ে ওনাদের সম্মুখীন হব। আচ্ছা এখন চল, নামাজ পড়ে আমাদের বাসায় যাবি। জঙ্কুক আর ইয়োনো ঘন্টাখানেকের মধ্যে ইয়োনোদের বাসায় আসে। আন্টি আঙ্কেলের সাথে কথা বলে অনেক কষ্টে রাজি করিয়েছে। সঙ্গে সঙ্গে
ইওনোর গার্লফ্রেন্ডকে কল দিয়ে তার বাবা মায়ের সাথেও কথা বলেছে। প্রায় ঘন্টা দুয়েক আলাপ আলোচনা শেষে ইওনোর বিয়ে ঠিক হয়েছে। ঈদের পরের দিনই বিয়ে। জঙ্কুক বাসায় ফিরতেই নামজুন বলল, কোথায় ছিলে? ইওনোদের বাসায় গিয়েছিলাম। ইয়োনোকে দেখলাম সন্ধ্যায় আমাদের বাসায় আসতে। আবার তুমি এখন ওদের বাসা থেকে ফিরেছো, সমস্যা কি? না আব্বু, তেমন কোনো সমস্যা না। ইওনোর বিয়ে ঠিক হয়েছে, ঈদের একদিন পর বিয়ে। কোথায় ঈদের পর তোমার বিয়ে হওয়ার কথা ছিল? তা না হয়ে তোমার বন্ধু এখন বিয়ে করছে। ভালো ভালো। জঙ্কুক মনে মনে বলল, যাকে বিয়ে করতে চাই তাকে বিয়ে না দিলে এই ঈদ কেন? একের পর এক ঈদ কেটে গেলেও জঙ্কুক অন্য কাউকে বিয়ে করবে না। দেখতে দেখতে সময় পেরিয়ে যাচ্ছে। এক সপ্তাহ পরে ঈদ উল ফিতর। জঙ্কুক ইওনোর বিয়ের শপিং করে দুপুরে বাসায় আসতেই সুগা ছুটে আসে। কি হয়েছে তোর? ওর জন্য একটা ড্রেস কিনেছি, কিভাবে দিব বুঝতে পারছি না। সামনে যেতে না চাইলে নিজের বুদ্ধি কাজে লাগা। মানে, তোর বোনকে যেভাবে পাঠিয়েছিলি সেভাবে পাঠা। ও যদি না পড়ে, এত চিন্তা করলে অকালে চুল পেকে যাবে। তোর কাজ গিফট দেওয়া, অ্যাকসেপ্ট করবি কিনা সেটা তার বিষয়। ঠিক আছে। সেটা জিমিনের ঠিকানা দিয়ে ড্রেসটা কুরিয়ারে পাঠিয়ে দিয়েছে। কুরিয়ার থেকে বক্সটা এনে জিমিন সন্দেহ নিয়ে বক্স খুলতেই বিশাল গর্জিয়াস এক গাউন বের হলো। গাউনের ওজনই বলে দিচ্ছে এটা অনেক দামি। জিমিন সঙ্গে সঙ্গে থেকে কল দিয়ে সব ঘটনা খুলে বলল। গিফট কে পাঠালো সেটা বড় বিষয় না, গিফট পেয়েছিস এটা নিয়ে খুশি থাক। এত দামি ড্রেস দিয়ে আমি কি করব? কেউ হয়তো ভুলে পাঠিয়েছে। আরে বোকা, ঠিকানা তোর বাসার, ফোন নাম্বার তোর, মানে কেউ ইচ্ছে করেই তোকে পাঠিয়েছে। আমি এই ড্রেস পরবো না, যেভাবে আছে সেভাবেই রেখে দিব। তুই ড্রেস না পরলে মজাটা করবো কিভাবে? কিসের মজা? তুই ড্রেসটা পরে ছবি তুলে তোর আইডিতে পোস্ট করবি, তারপর দেখবো পরিচিত মানুষের বাইরে কে তোর ছবিতে রিয়েক্ট দিয়েছে। সেখান থেকে খুঁজে নিব মনে মনে কে তোকে পছন্দ করে। আমি পারবো না। একদম চুপ, আমি যা বলেছি তাই হবে। এ ব্যাপারে আমি আর কোনো কথা শুনবো না, মানবো না। কি রে, তোর আবার কি হলো? কিছু হয়নি, দেখছিলাম জঙ্কুক ভাইয়ের স্টাইলে কথা বলে কেমন লাগে। রাখি এখন, টাটা। আচ্ছা, টাটা। আগামীকাল ঈদ। তে ছুটে গেল জঙ্কুকের রুমে। জঙ্কুক ভাই, আপনি আমার মেহেদি দিয়ে দিবেন না? কেন? মেহেদি আর্টিস্ট কোথায়? আর্টিস্টের কাছে দিব না, আপনি রাতে দিয়ে দিবেন। আমি পারবো না। সকিনাকে নিয়ে তাড়াতাড়ি মেহেদি দিতে যা। ইফতারের আগে আগে চলে আসবি। রোজে আপুর বিয়েতে আপনি কত সুন্দর করে আমার হাতে মেহেদি দিয়েছেন, আজকে একটু দিয়ে দিন না প্লিজ। তে উল্টাপাল্টা বায়না ধরবি না, যা বলছি তা শোন। তে মন খারাপ করে নিজের রুমে চলে গেছে। মেহেদি দিবে না বলার পরও বাড়ির সবাই জোর করে পার্লারে পাঠিয়েছে। সন্ধ্যার দিকে বাসায় ফিরেই তে দেখলো তার বিছানার উপর একটা শপিং ব্যাগ রাখা। শপিং এ দুইটা ড্রেস, একটা হলুদ রঙের আর একটা গাঢ় নীল রঙের। জঙ্কুক এসে নামাজ পড়ে বের হতেই তে জঙ্কুক আর সুগার রুমে ডিজাইন করা পাঞ্জাবি আর টি শার্ট রেখে আসে। জঙ্কুক কিছুক্ষণ পর রুমে এসে দেখলো পাঞ্জাবির ওপর ছোট একটা চিরকুট। আপনার স্প্যারোর দেওয়া প্রথম পাঞ্জাবি, ভালো লাগলে চোখ খুলে পড়বেন, ভালো না লাগলে চোখ বন্ধ করে পড়বেন, তবুও পড়তেই হবে। আপনি আমার কোমল মনে আঘাত করেছেন, তাই আমি রাগ করেছি, খুব রাগ করেছি। সামান্য একটু মেহেদি দিয়ে দিলে কি এমন ক্ষতি হয়ে যেত আপনার? আপনি আমার মনের ছোট ছোট অভিযোগের সৃষ্টি বিলাসাকার পর্বত। আপনাকে ঘিরে আমার যত অভিযোগ ছিল সব ঈদের চাঁদের কাছে সঁপে দিয়েছি। তবু দোয়া করি আপনি ভালো থাকুন, পৃথিবীর সব সুখ আপনাকে ঘিরে রাখুক। ঈদ মোবারক। পৃথিবীর সব সুখ যদি আমায় ঘিরে রাখে তবে আমি সেই সুখের চাদর দিয়ে তোকে ঘিরে রাখবো। তোর মনের ঘরে চুল পরিমাণ অভিযোগ ঢোকার রাস্তাও রাখবো না। তোকে আমার ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবো। একদিন কেন, সারা জীবন তোকে রাঙিয়ে রাখার দায়িত্ব আমি নিব, ইনশাআল্লাহ। আস্তে তাড়াতাড়ি উঠে শাওয়ার নিয়ে রেডি হয়ে রুম থেকে বেরিয়ে এদিক সেদিক উকি দিচ্ছে। কোথাও কেউ নেই। কিছুক্ষণ পর জঙ্কুক উপরে আসা মাত্রই তে রুম থেকে বেরিয়ে সোজা জঙ্কুকের পায়ের সামনে বসে পড়েছে। সালাম করতে হবে না, ওঠেন। সালামি লাগবে? আগে দোয়া করবেন, তারপর সালামি দিবেন। দোয়া করি জীবনে অনেক বড় হ, সবসময় হাসি খুশি থাক। এইসব দোয়া তো সবাই করে, আপনি বরং একটু ইউনিক দোয়া করুন। দোয়া আবার ইউনিক হয়? হ্যাঁ হয়। আমি দোয়া করি তোর মনের সব ইচ্ছে পূরণ হোক। ছোট থেকে এমনকি যেগুলো তুই মনে মনে ভাবিস কিংবা ঘুমের ঘরে স্বপ্নে বা কল্পনায় দেখিস, সেই সব ইচ্ছে পূরণ হোক। তুই যা চাস, যাকে চাস, ঠিক যেভাবে চাস সেভাবে যেন পেয়ে যাস। তোর আকাশ জুড়ে ভালোবাসার বৃষ্টি হোক, যে বৃষ্টি তোর মনে জমে থাকা অভিযোগ অভিমানগুলোকে ধুয়ে মুছে বিলীন করে দিবে। সেই সঙ্গে আগামী দিনগুলোতেও তোর মন ভালো রাখবে। প্রয়োজনে বৃষ্টির ফোঁটার সাথে সাথে দুইটা হাঁসের বাচ্চাও আসুক, যেগুলো তোকে সারাদিন হাসাবে। মহিলা হাঁসটার নাম তে, পুরুষ হাঁসের নাম যা খুশি রেখে দিস। তারপর তাদের একটা সংসার হবে, পরে ডিম হবে, বাচ্চা দিবে। আরো বলবো? এটা আপনার ইউনিক দোয়া? তো কি দোয়া চাস বল? থাক, দোয়া করতে হবে না, সালামি দিন। কত লাগবে? 2 টাকা নাকি 5 টাকা? আপনার যত ইচ্ছে দিন,
সালামি চাইতে নেই। জাঙ্কুক পকেট থেকে একটা নতুন 500 টাকার বান্ডেল বের করে দিল। এত টাকা নিয়ে কি করব? তোর বোধশক্তি হওয়ার পর প্রথমবার সালামি দিচ্ছি, কম কেন দিব? ধন্যবাদ। সালামি দিলে আবার ধন্যবাদও দেস? সালামের জন্য ধন্যবাদ দেইনি, আমার দেওয়া পাঞ্জাবিটা যে পরেছেন এর জন্য দিয়েছি। তাহলে আপনাকেও ধন্যবাদ জামাটা পরার জন্য। আমি কিন্তু পুরুষ হাসির নাম ফিক্সড করে ফেলেছি। আমি জানি। তে নিজের রুমে সে টাকাগুলো ড্রয়ারে রেখে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভাবছে। পুরুষ হাঁসটা জংকুক আর মহিলা হাঁসটা তে। একদিন তাদের বিয়ে হবে, তাদের সাজানো ছোট্ট একটা সংসার হবে, তারপর তাদের ঘর আলো করে ছোট্ট একটা রাজকন্যা বা রাজপুত্র আসবে। উফ কি মজা, লা 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 লা। সুগা বাসায় এসে তাড়াতাড়ি করে তেল দেওয়া পাঞ্জাবি পরে নিচে আসে। সবাই একবার জঙ্কুককে দেখছে, আবার সুগাকে। ওরে মা রে, এই সুগা আমার কথা শুন, তুই আর জংকুকে কি এক রকমের পাঞ্জাবি কিনছস নাকি? হ্যাঁ, পাঞ্জাবি গিফট পেয়েছি। কেডা দিছে? বোনু আমাকে আর ভাইয়াকে গিফট করেছে। ওরে মা রে, সুন্নিতে ডিজাইনটা কি তুই নিজে করছিস নাকি? হ্যাঁ। বাহ, খুব সুন্দর হইছে। তোর আব্বু শাশুড়িও দিতে এমন বানাইয়া। ভালো লাগলে আগামী ঈদে সবাইকে দিব। আচ্ছা, অপেক্ষায় রইলাম। সবাই একসঙ্গে খাওয়া দাওয়া শেষে 5 ভাই বোন মিলে ঘুরতে বেরিয়েছে। ভাইয়া চলো না জিমিনদের বাসায় এদিকে যাই। ওইদিকে কেন? জিমিন ঈদে কোথাও বের হয় না, আমরা যেহেতু বের হয়েছি ওকে দেখে আসি। শুধু দেখে আসবি কেন, ওকে নিয়ে আসিস, সবাই একসঙ্গে ঘুরবো। আচ্ছা ঠিক আছে। জংকুক ভাইয়া, তুমি আমাকে সালামি দাওনি কেন? আপনি আমাকে এত টাকা সালামি দিলেন, অথচ বান্টুকে দিলেন না, এটা কি ঠিক হলো? আমি নামাজে যাওয়ার আগে তোদের সালামি কাকিয়ার কাছে রেখে গেছি। কাকিয়া ব্যস্ত, তাই হয়তো মনে নেই। বাসায় গেলেই পেয়ে যাবি। তাছাড়া গতকাল তোদের রুমের ড্রেসও রেখে এসেছি, দেখিসনি? হ্যাঁ দেখেছি, ড্রেসটা খুব সুন্দর হয়েছে, রাতে পরবো। এই শার্টটা রাতেই দেখেছি, থ্যাংক ইউ ভাইয়া। বান্টু তোর সালামি কত হলো? তোমাকে কেন বলবো, আমি রাতের বেলা ঘুমালে তুমি চুরি করে নিয়ে যেতে। সে আমি এখনই তোর থেকে নিতে পারি, নিব না। ধুর, সুগা তোর সালামি নিয়ে কি করবে? একবার নিয়ে গিয়েছিল। কি রে সুগা? আরে ভাইয়া ব্যাপারটা তেমন না তো। কেমন? বান্টু আমার কাছে সালামি চাইছে, তো আমি বলছি তুই যত সালামি পেয়েছিস আমি একাই তোকে তত দিব। বান্টু যেন তার সালামি আমাকে দেখায়। তারপর বান্টু বের করে দিল সব। তখন মজা করে আমি একবার বলেছিলাম, এখন যদি তোর সালামি আমি নিয়ে যাই তাহলে কেমন হবে? বলছি না মরেছি। বান্টু কাঁদতে কাঁদতে ফ্লোরে গড়াগড়ি শুরু করেছে। আমার পকেটে যত টাকা ছিল সব দিয়ে দিয়েছি, তবুও কান্না থামে না। আব্বু, বড় আম্মু ইচ্ছে মতো আমাকে ঝাড়ছে, তারপরও ওকে থামাতে পারেনি। আমি সেদিনই মনে মনে কানে ধরেছি আর বলছি, যাই করি না কেন সালামি নিয়ে কোনো মজা করব না। এরপর থেকে ঈদের দিন গোসল করে রেডি হওয়ার আগেই ওদের সালামি দিয়ে দেই। হাতে যত থাকে ততই দেই, ভালোবাসা দেখাতে যাই না। সুগার কথা শুনে সবাই হাসছে। ততক্ষণে জিমিনদের বাসায় কাছে চলে এসেছে। তে গাড়ি থেকে নেমে বলল, আমি যাই, তোমরা গাড়িতেই বসো। আপু আমি তোমার সাথে আসি? আয়। আমিও আসি। সকিনা বান্টু তোরা কেউ যাবি না, তে তুই যা। তে জিমিনের বাসায় কলিং বেল চাপতেই জিমিনের ছোট ভাই এসে দরজা খুলে দিল। ঈদ মোবারক আপু, সালামি দিবা না? তে হাসি মুখে একটা 500 টাকার নোট বের করে দিয়ে জিমিনের রুমে চলে গেল। ঈদ মোবারক বেবি, তুই আমাদের বাসায় একা এসেছিস নাকি? ঈদ মোবারক। ঈদের দিন আমাকে একা বের হতে দিবে তোর মনে হয়? সকিনা, বান্টু, জংকুক ভাই, ভাইয়া সবাই গাড়িতে বসে আছে। ওনাদের ভেতরে নিয়ে আসিসনি কেন? চল ওনাদের ডেকে নিয়ে আসি। ওনাদের আসতে হবে না, তুই রেডি হ, তোকে নিয়ে ঘুরতে যাব। আমি তোর ভাইদের সাথে কোথাও যাব না, সরি। কেন, আমার ভাইরা কি বাঘ নাকি ভাল্লুক যে তোকে খেয়ে ফেলবে? চল, আর ওই ড্রেসটা পরে যাবে কিন্তু। আমি তোকে সুন্দর করে ছবি তুলে দেব, তারপর যা বলেছিলাম তাই করব। ড্রেসের মালিককে খোঁজার আমার কোনো ইচ্ছে নেই, ড্রেস এমনিই পরে থাকুক। এখন নিচে চল, ওনাদের ডেকে নিয়ে আসি। আম্মু আব্বু শুনলে বকা দিবে। ওনাদের ডাকতে পারি, তবে একটা শর্তে। তুই যদি বলিস আমাদের সাথে ওই ড্রেসটা পরে ঘুরতে যাবি তাহলে। আমি এই ড্রেসটা পরতে পারবো না। তাহলে আমিও চলে যাচ্ছি। যাওয়ার সময় কাঁদতে কাঁদতে আঙ্কেল আন্টিকে বিচার দিয়ে যাব যে তুই আমার সাথে খুব বাজে আচরণ করেছিস আর তোদের বাসায় আসতে নিষেধ করেছিস। এই ঢঙ্গি মেয়ে, আমি তোকে কখন কি বললাম? তুই বলিসনি, তবে আমি ঠিকই বলবো। আমি ভাইয়াদের বলে তোদের বাসা পর্যন্ত নিয়ে আসলাম, আর তুই আমাদের সাথে যেতে রাজি হচ্ছিস না। তুই এত নিষ্ঠুর কেন জিমিন? হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না, আমি যাব। শান্তি হয়েছে, এখন চল ওনাদের বাসায় নিয়ে আসি। তোকে যেতে হবে না, তুই ওই ড্রেসটা পরে তাড়াতাড়ি রেডি হ, আমি নিয়ে আসছি ওনাদের। তে জঙ্কুকদের বাসায় যেতে বলে সকিনার বান্টুকে নিয়ে চলে গেছে। ও রেডি হয়ে চলে আসলেই তো হতো, আমাদের ভেতরে যাওয়ার কি দরকার ছিল? শ্বশুর শাশুড়িকে সালাম করতে হবে না?
ওদের বাসায় যেতে আমার অস্বস্তি লাগে। শ্বশুর বাড়িতে গেলে সব ছেলেদেরই এমন লাগে। এসব কোনো বিষয় না, চল। বাসায় ঢুকেই সবাই জিমিনের আব্বু আম্মুকে সালাম করলো। জিমিন রেডি হয়ে উপর থেকে নামছে। সুগার দেওয়া ড্রেসটাতে জিমিনকে অসম্ভব সুন্দর লাগছে। জিমিনের আব্বু আম্মুর থেকে বিদায় নিয়ে সবাই বেরিয়ে পড়েছে। সুগা মুগ্ধ নয়নে জিমিনের দিকে তাকিয়ে আছে। বুকের ভেতরের ভূমিকম্প কোনো মতেই সামাল দিতে পারছে না। চাবিটা দে, গাড়ি আমি চালাচ্ছি, বলে সুগার বুক থেকে সানগ্লাসটা খুলে সুগার চোখে দিয়ে বলল, সাবধান, সে কিন্তু তোর বোনের থেকেও বেশি চতুর। মান সম্মান ডুবাইস না, হিরো হতে এসে ভিলেন না হয়ে যাস। ঘোরাঘুরি শেষে জিমিনদের বাসায় যাওয়ার সময় তে জিমিনের ছবি দেখে একটা ছবি সিলেক্ট করে ফেসবুকে পোস্ট করতে বলল। জিমিন আর তে আস্তে ধীরে কথা বললেও জঙ্কুক সে কথা শুনে ফেলেছে। ফেসবুকে ছবি দেওয়ার অভ্যাস ত্যাগ করো, আজকের পর ফেসবুকে যেন কারো ছবি না দেখি। সুগা, জিমিনকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আয়। আমাকে এগিয়ে দিতে হবে না, আমি যেতে পারবো। জানি, কিন্তু তুমি যেহেতু আমাদের সাথে বেরিয়েছো, তাই আমাদের উচিত তোমাকে বাসা পর্যন্ত পৌঁছে দেওয়া। সুগা, যা। জিমিন আর কথা বাড়ালো না, সবার থেকে বিদায় নিয়ে নেমে গেল। গলির রাস্তায় সুগার জিমিন হাঁটছে। ঈদ মোবারক। ঈদ মোবারক। এই নাও, এটা তোমার সালামি। আমার সালামি লাগবে না ভাইয়া। ভাইয়া ডাকছো আর সালামি নিবা না? তে সকিনাও আমায় এত সুন্দর করে ডাকে না। আসলে নিবে কিনা? সালামি নিলে সালাম করতে হয়, আপনাকে সালাম করি। একদম না, বলে জিমিনকে বাড়ি পর্যন্ত না দিয়ে এসেই সুগা দৌড়ে বাসায় ঢুকলো। কি হয়েছে তোর? কিছু না। বাসা পর্যন্ত দিয়ে এসেছিস? না। তে কল দিয়ে জিজ্ঞাসা কর বাসায় পৌঁছেছি কিনা। তে জিমিনকে কল দিতেই জিমিন সালামি আর সালামের ঘটনা বলল। তে হাসতে হাসতে ফোন কেটে বলল, বাসায় পৌঁছেছে। হাসছিস কেন? এমনি। সুগা মনে মনে বিড়বিড় করে বলল, এই কথাটাও বোনকে বলে দিতে হয়? বোনের বান্ধবীকে পটানোর আগে বোনকে পটাতে হবে। আজ রাতে ফুপ্পিদের দাওয়াত দেওয়া হয়েছে। বিকেলের পর থেকেই সেই আয়োজনে ব্যস্ত সবাই। জঙ্কুক নিচে আসতেই নামজুন ডাকলো, জাঙ্কুক, জি আব্বু। তুমি কি অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছো? জি। কেন? একটু দরকার ছিল, কিছুদিনের মধ্যে রেখে দিব। আমি রাখার কথা বলিনি জাঙ্কুক, এটা তোমার অ্যাকাউন্ট, তোমার যখন ইচ্ছে টাকা তুলবে, কিন্তু টাকাটা কেন তুলেছো সেটা আমার জানা প্রয়োজন। ভাই আমাদের অনেক টাকা সালামি দিয়েছে বড় আব্বু। এখানে হাজারের কথা হচ্ছে না মামুনি, লাখের কথা হচ্ছে। তুমি যাও এখান থেকে। ব্যবসায় লস খাইলে সেই জায়গায় শুধু শুধু টাকা নষ্ট করো না জাঙ্কুক। তোমার যদি মনে হয় তোমার পক্ষে ব্যবসা চালানো সম্ভব হইতেছে না, তবে সাইরা দাও, আমাদের ব্যবসাতে মনোযোগ দাও। অ্যাকাউন্টে টাকা দিয়ে এমনি এমনি জমায়া যায় না, তোমার আব্বুর কষ্টে জমানো টাকাই দি। জঙ্কুক মনে মনে বলল, তেরে তোকে পাওয়ার জন্য আর কত বকা আমার খেতে হবে সেটা একমাত্র আল্লাহই জানে। দেখো জাঙ্কুক, তুমি যথেষ্ট বড় হয়েছো, কি করলে ভালো হবে কি করলে ক্ষতি হবে সেটা তুমি খুব ভালো বুঝো। যাই করো বুঝে করবে। আমি যা করি বুঝেই করি, আর যা করব তাও বুঝেই করব ইনশাআল্লাহ। জঙ্কুক রান্নাঘরের দিকে চলে গেছে। সুবিন রাগী স্বরে বলল, বয়জন, এই ফুলা সত্যি তোমার দো নাকি কোথাও থেকে তুলে আনছিলা? আজ পর্যন্ত আমি কোনোদিনও দেখি নাই তোমার এমনি গাড়তারামি কইরা কথা কইতে। সুবিন ভাই আমার, তুই জাঙ্কুককে রাগিয়ে দিস বলেই তেমন করে। আরো তুলো মাতাত, আজকে নিজের অ্যাকাউন্ট থেকে তুলছে, কালকা তুলবো তোমার অ্যাকাউন্ট থেকে, পরশু দিনকে তুলবো আমার অ্যাকাউন্ট থেকে। তখনও কি কিছু কইতা না তুমি? আমার অ্যাকাউন্ট থেকে তুললেও তোর অ্যাকাউন্ট থেকে তোলার সাহস হবে না। আব্বু, তোমার অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে ভাইয়া কি করবে? তুমি যার নামে টাকা জমাচ্ছ সেই তো ভাইয়ার। আজ সকালে খাবার টেবিলে সবাই উপস্থিত হতেই সুবিন বলল, সুগা জাঙ্কুক, আজ বিকালে তোমরা বাসায় থাকবা। আমাকে দুপুরের পরে ইয়নোর বাসায় যেতে হবে। কেন চাচু? আমার একটা বন্ধু আইব, লগে তার ফোলা আইব। আসলে আসবে, আমাকে থাকতে হবে কেন? আসলে উনারা তেরে দেখতে আইব, যদি পছন্দ হয় তাহলে কথা আগাইব। সুবিনের কথায় জঙ্কুক যেন আকাশ থেকে পড়েছে। সুগা বাসা থেকে দাঁড়িয়ে বলল, বনুকে দেখতে আসবে মানে? কিসে দেখা দেখি? তার মনের ভেতর কালবৈশাখী জ্বর শুরু হয়ে গেছে। বাহিরে জঙ্কুক যতই শান্ত থাকার চেষ্টা করুক না কেন, রাগে জঙ্কুকের শিরা উপশিরা নীল হয়ে গেছে। আমার পুরনো বন্ধু অনেক বছর পরে দেশে আইছে, সে থেকে দেখতে চাচ্ছে, সেজন্য বাসায় আসতে বলেছি। আমার বোনের কি রূপ বের হয়েছে যে ওকে দেখতে আসবে? আপনি ওনাদের কল দিয়ে আসতে নিষেধ করেন। আমার বোনকে আমি কারোর সামনে যেতে দিব না। সুগা, মাথা ঠান্ডা করো, ওনারা আসতে চাচ্ছে আসুক, আমরা দেখি। তাদের কথা যদি ভালো না লাগে তাহলে তেকে আনবই না। তে আহম্মক হয়ে বসে আছে। সুগার আগে উল্টাপাল্টা আচরণ করলেও জঙ্কুক কোনো কথা বলছে না। সুগার বাড়াবাড়ি বুঝতে পেরে জঙ্কুক বাম হাতে সুগার উরুতে হাত রাখলো, যেন চুপ করে যায়। যে হপো সুগারকে থামানোর চেষ্টা করছে, কিন্তু সুগার চিল্লাচিল্লি থামার নাম নেই। সে থেকে কারোর সামনে আসতে দিবে না মানে দিবেই না। জঙ্কুকের ইঙ্গিত বুঝতে পেরে
সুগার মেজাজ আরো তুঙ্গে উঠে গেছে। সুগা ভেবেছিল জঙ্কুক তার আব্বুকে কিছু বলবে, কিন্তু জঙ্কুক উল্টো সুগাকে থামতে বলছে। জঙ্কুক কোনো দিকে না তাকিয়ে প্লেটের খাবার শেষ করেই উঠে গেছে। টানা 2 থেকে 3 ঘন্টা সুগাকে ডাকার পরও সুগা দরজা খুলছে না। এদিকে তে রুমে শুয়ে শুয়ে কান্না করছে। জঙ্কুক ছাদে দাঁড়িয়ে আছে। দুপুরের দিকে সুগা রুম থেকে বেরিয়ে ফোঁস করে ছাদে চলে আসে। সুগাকে দেখে জঙ্কুক নিঃশব্দে হেসে এগিয়ে আসলো। তুমি আমার বোনকে বিয়ে করবা নাকি করবা না? এত মাথা গরম করলে কিভাবে হবে ভাই? তুই তো জানিস তোর বোনকে ছাড়া আমি চোখে ঝাপসা দেখি। আব্বু এসব কি শুরু করেছে? তুমি কিছু বলনি কেন? তোর বাপের চোখে আমি বহু বছরের জেল খাটা আসামি। আমি যাই বলতে যাব উনি তার উল্টো মিনিং বের করবে। তার থেকে চুপ থাকাই শ্রেয়। তার মানে বিকেলে তারা বোনকে দেখতে আসবে? বাসায় কে আসলো কে গেল তাতে আমার মাথা ব্যথা নেই, তবে আমার সম্পত্তির দিকে নজর দিতে গেলে আগে আমার সাথে তাকে বসতে হবে। জাঙ্কুক পকেট থেকে ফোন বের করে সুগাকে একটা ছবি দেখালো। সুগা ছবি দেখে মুচকি হেসে বলল, সাব্বাস, তুমি আমার বোনের যোগ্য পাত্র। তোর বোনকে বলিস যেন সাজুগুজু করে বসে থাকে। কার জন্য? আমার জন্য। ঠিক আছে বলবো। এখন ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে আসো, নাটক দেখতে হবে তো। তুই যা, আমি আসছি। জাঙ্কুক আর সুগা আজ সারাদিন বাসায়। সুগা সোফায় বসে গেম খেলছে। তেকে সুগা সাজার জন্য বলেছে। তে সাজাতে দূর, চুল এলোমেলো করে পাগলের মতো রুমে শুয়ে আছে। জাঙ্কুকের উপর রাগে তের গা জ্বলছে। কিছুক্ষণের মধ্যে জাঙ্কুকও নিচে আসলো। দুই ভাই পাঞ্জাবি পরে একেবারে পরিপাটি হয়ে বসেছে। সুবিন রুম থেকে বের হতেই সুগা জিজ্ঞাসা করলো, আপনার মেহমান কখন আসবে? আর কতক্ষণ অপেক্ষা করব? কোথায় এগিয়ে গিয়ে তাদের নিয়ে আসবি, তা না করে তোরা ঘরে বসে খেলছিস? আমরা ওনাদের জন্য ঠিক কোথায় গিয়ে অপেক্ষা করবো আম্মু? জাউন লাগতো না, আগে আমি কল দিয়ে দেখি। ঠিক আছে। হ্যালো, তোমরা কখন আসবে? তোমাদের জন্য আমরা অপেক্ষা করতাছি। আমরা আজ আসতে পারবো না বন্ধু, জরুরি কাজে আটকে গেছি। কবে আসবো তাহলে? বলতে পারছি না। খুব শীঘ্রই আমেরিকা ফিরতে হবে আমাদের। তোমার সাথে পরে কথা হবে। আল্লাহ হাফেজ। ওনাদের আনতে কোথায় যেতে হবে? তোমরা যে যার কাজে যেতে পারো। এই সকিনা, বনুকে বল তাড়াতাড়ি রেডি হতে। ইয়োনো ভাইয়ের গায়ে হলুদে যেতে হবে। রাতের বেলা থাকার দরকার নেই, প্রোগ্রাম শেষ হলে বাসায় চলে এসো। আচ্ছা। জাঙ্কুক কিছুক্ষণ আগে বেরিয়েছে। প্রয়োজনীয় কিছু জিনিস কিনে রাস্তায় অপেক্ষা করছিল। সুগা রাস্তা থেকে জাঙ্কুককে নিয়ে গেছে। তে চোখ বন্ধ করে বসে আছে। আব্বুর প্রতি যতটা না রাগ উঠেছিল তার থেকে কয়েকগুণ বেশি রাগ উঠেছে জাঙ্কুকের উপর। তে মনে মনে বলল, জাঙ্কুক ভাই সত্যিই কি আমাকে ভালোবাসে? আমার কালকে বিয়ে, এটা কি তোর মাথায় ছিল না? থাকবে না কেন? জেনে শুনে এত বড় রিক্সা আমায় পাঠিয়ে দিলি। আমার কখনো কোনো কাজে ভয় লাগেনি, অথচ আজ ভয় লাগছে। আমার বেচারি গার্লফ্রেন্ডের কথা খুব মনে পড়ছিল। যদি আমার কিছু হয়ে যেত তাহলে মেয়েটা বিয়ে ছাড়াই বিধবা হয়ে যেত। এত সহজে তোর কিছু হতে দিব না আমি। চিন্তা করিস না, আগে চাচ্চু হবি তারপর। এমন সময় তে আসে। তেকে দেখে ইয়নো জঙ্কুকে প্রশ্ন করলো, হ্যাঁ বল তারপর কি? মরে যাস? বাহ জঙ্কুক বাহ। দেখেছো তে, তোমার জঙ্কুক ভাই আমাকে মরে যেতে বলছে। উনি তো চায় আমরা সবাই মরে যাই, তাহলে উনি মুক্তি পেয়ে যাবে। চলো তোমাকে শাড়ি পরিয়ে দেই। না আপু, আমি শাড়ি পরবো না। শাড়ি পরার মতো মন মানসিকতা আমার নেই। কেন, কি হয়েছে? হয়তো খুব তাড়াতাড়ি আমার বিয়ের দাওয়াত পাবে। আয়ু তের দিকে চেয়ে আছে। তে চোখ মুছে সকিনার পাশে সোফায় গিয়ে বসলো। ইয়োনা আয়ুকে ইশারা দিতেই রুমের ভেতর চলে গেছে। জঙ্কুক সোফার কাছে গিয়ে গম্ভীর কণ্ঠে বলল, সকিনা তুই ভেতরে যা। সকিনা সঙ্গে সঙ্গে উঠে গেছে। জঙ্কুক তের পাশে বসে মোলায়েম কণ্ঠে বলল, কি হয়েছে তোর? এত অভিমান করেছিস কেন? তের চোখ দিয়ে টুপ টুপ করে পানি পড়ছে। তে দু হাতে বারবার চোখ মুছছে। জঙ্কুক আবারও জিজ্ঞাসা করলো, কথা বলবি না? মেয়েদের আপন বলতে কেউ থাকে না। যদি কখনো কাউকে আপন মনে হয় তবে তার সঙ্গেই না হয় কথা বলবো।